Hello students, welcome to AIMARS. Myself Arinder Mojumdar, first year dental student at R. Ahmed Dental College, Kolkata. তো চলো আজকে কেমিস্ট্রি যে পার্ট টেস্ট 2 সেটার সিলেবাসটা দেখে নিই। ক্লাসিফিকেশন অফ পিরিয়ডিক টেবিল, মানে তোমার পিরিয়ডিক টেবিলটা আমরা আজকে মেনলি পড়বো, আর তার সাথে কেমিক্যাল বন্ডিংয়ের এর থেকে তোমাদের কোশ্চেন থাকবে। আর এর যে ডিপিপি, এর সাথে তোমার প্রত্যেকটা কোশ্চেনের সাথে একটা করে 100টা কোশ্চেনের ডিপিপি রয়েছে। এর মধ্যে থেকে তোমাদের জেনপাসের মধ্যে পুরো কোশ্চেন আসবে। তো ডিপিপিটা আমাদের বেঙ্গলি আর ইংলিশ দুটো ভার্সানেই রয়েছে। তোমার এগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য 7076297377 এই নাম্বারে আমাদের একটা SMS করো, আমি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে নেব। সেখানে তোমার এটার পিডিএফও তোমরা পেয়ে যাবে। তো চলো কোশ্চেনগুলো দেখা যাক। প্রথমে তোমরা 10 সেকেন্ড সময় নেবে কোশ্চেনগুলো করার, দেন আমি কোশ্চেন অ্যান্সারটা করবো, তারপর তুমি দেখবে। ভিডিওটা পজ করে নিও যখন তুমি নিজে প্র্যাকটিস করছো। চলো, বলছে পিরিয়ডিক টেবিলে মডার্ন ল ভিত্তি করে কোন প্রপার্টি অনুযায়ী এলিমেন্ট সাজানো হয়েছে। মানে বলতে চাইছে যে মডার্ন যে পিরিয়ডিক ল সেটা কিসের উপর বেস করে। মেনলি তোমরা সবাই জানো আগের যে পুরনো পিরিয়ডিক টেবিল ছিল সেটা আমাদের ভরের উপর ভিত্তি করে সাজানো হয়েছিল। তারপর মোজলে কী করলো, ওটাকে অ্যাটমিক নাম্বারের অনুযায়ী সাজালো। তারপর সমস্ত পিরিয়ডিক টেবিলটা মোটামুটি একটা ঠিকঠাক তোমার সিকোয়েন্সে আসলো। তাহলে এটা কী হবে, আমাদের অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? জিনিসটা জানা ছিল তোমাদের অলরেডি। আচ্ছা, এইগুলো যদি তোমাদের পড়া না হয়ে থাকে, শর্ট নোট দরকার হয়, সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু নোট দেওয়া হচ্ছে অলরেডি। অন্য স্টুডেন্টরা নোট নিচ্ছে, পড়ছে সেখান থেকে, দেন আমাদের ভিডিওগুলো অ্যানালাইসিস করছে, তাদের চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরাও ট্রাই করো, 30 দিনের মধ্যে কিন্তু আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেরই। তো চলো নেক্সট দেখো, নিচের কোনটির অ্যাটমিক রেডিয়াস সব থেকে ছোটো। স্যার এটা তো আমাদের সিকোয়েন্সই মনে থাকে না। তো আমি দেখো গ্রুপ 1-এ, এখানে গ্রুপ 1-এর সিকোয়েন্সটা বলে দিই তোমাদের। গ্রুপ 1-এ হেলিনাকে রুবি সাজিয়ে ফেলেছে, মানে কি দাঁড়ালো, হেলিনাকে রুবি সাজিয়ে ফেলেছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট গ্রুপের ট্রিক। এরকম পুরো পিরিয়ডিক টেবিল ট্রিক আছে। তোমরা যদি চাও, তোমাদের দরকার হয়, পুরো পিরিয়ডিক টেবিলটা আমি ট্রিকের মাধ্যমে মুখস্থ করতে পারি আমরা। আমি আলাদা করে ভিডিও আপলোড করে দেবো, একটা কমেন্ট করে জানিও যে তোমাদের দরকার কি না, তো আমি তোমাদের আলাদা করে ভিডিও আপলোড করে দেবো। তো চলো গ্রুপ 1-এর থেকে এটা জানলে। এবার অ্যাটমিক রেডিয়াস কি, বাম দিক থেকে ডান দিকে অ্যাটমিক রেডিয়াস কমে। কেন কমে? কারণ বাম দিক থেকে ডান দিকে জেড এফেক্টিভ বাড়তে থাকে, আর জেড এফেক্টিভ বাড়লে পরে কি হয়, বাইরের ইলেকট্রনটাকে নিজের কাছে টেনে রাখবে, তাহলে টেনে রাখলে সাইজটা ছোটো হয়ে যাবে। আর উপর থেকে নিচের দিকে যখন যাই, জেড এফেক্টিভ প্রায় সেম থাকে, কিন্তু শেলের সাইজ বাড়তে থাকে। মানে প্রত্যেকটা পিরিয়ড মানে হচ্ছে একটা করে শেল অ্যাড হচ্ছে। এই যে আমাদের 7টা পিরিয়ড, 1 2 3 4 5 6 7, এই যে 7টা পিরিয়ড, এর যে প্রথম যে পিরিয়ডে যে এলিমেন্টগুলো থাকবে তার শুধুমাত্র একটা শেল থাকে, n=1 হয়। সেকেন্ডে n=2, মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা পিরিয়ড যখন বাড়ছে একটা করে শেল অ্যাড হচ্ছে। এই একটা করে এরকম শেল অ্যাড হয়ে যাচ্ছে, শেল অ্যাড হচ্ছে মানে সাইজ বাড়ছে। তো উপর থেকে নিচে গেলে আমাদের সাইজ বাড়বে। তাহলে কী হলো, হেলিনাকে রুবি সাজিয়ে ফেলেছে। তাহলে সবথেকে ছোটো কোনটা? এর মধ্যে আমাদের লিথিয়াম। বোঝা গেছে জিনিসটা? উপর থেকে নিচে যেহেতু সাইজ বাড়ে, অ্যাটমিক রেডিয়াস increases along down the period and decreases along left to right of period. বোঝা গেছে কি জিনিসটা? পিরিয়ড মানে পর্যায়। আচ্ছা, এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেনে অসুবিধা হয় কমেন্টে জানিও। কোনো টপিকে অসুবিধা থাকলে আমি তোমাদের আলাদা করে বুঝিয়ে দেবো সেটা। আচ্ছা চলো নেক্সট, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি কার? প্রথম আয়োনাইজেশন এনার্জিটা কী জিনিস? গ্যাসীয় অবস্থায় কোনো তোমার অ্যাটমের যে লাস্টের অক্ষে যে ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রনটাকে বের করাটাই হচ্ছে আমাদের ফার্স্ট যে এনার্জিটা দরকার হয়, সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। সেটা কার ক্ষেত্রে কত লাগে সেটা একটু দেখে নাও। আমি এইমাত্র কি বললাম তোমাদের, যে লাস্ট কক্ষ থেকে ইলেকট্রন বের করতে যত বেশি এনার্জি লাগে, তার আয়োনাইজেশন এনার্জি তত বেশি ফার্স্ট ইলেকট্রনটা বের করতে গেলে। এবার যে যত স্টেবল হবে তার ইলেকট্রন বের করা তত কঠিন হবে। এবার দেখো আমাদের এই সবগুলোর মধ্যে সব থেকে স্টেবল কে আছে বলো? আমাদের গ্রুপ 18-এর এলিমেন্টগুলো সব থেকে স্টেবল না, কারণ এরা নোবেল গ্যাস, এদের কনফিগারেশনটা সব থেকে স্টেবল মানা হয়। কি আছে? হিয়া, নিতা, আর, করিমের,
জেরক্সগুলি রঙিন, এই হচ্ছে আমাদের ট্রিক। তো এবার দেখো নিয়ন কি আমাদের নোবেল গ্যাস। এবার নোবেল গ্যাস যেহেতু, তাহলে নিয়নের কি হবে বলো, নিয়নেরটা সব থেকে বেশি স্টেবল, নিয়নের কনফিগারেশন, তা নিয়নের কনফিগারেশন সব থেকে স্টেবল হয়, তার থেকে ইলেকট্রন বের করা সব থেকে কঠিন হবে। তাহলে এই সমস্তগুলোর মধ্যে বাকিগুলো আমার দেখার দরকার নেই, নোবেল গ্যাস থাকলেই সেটা সব থেকে বেশি স্টেবল, সেটারই ফার্স্ট আয়নাইজেশন এনার্জি আমাদের সব থেকে বেশি। ক্লিয়ার হয়েছে জিনিসটা? চলো তাহলে নেক্সট কোশ্চেনে আমরা রান করি। আচ্ছা এবার দেখো কি বলছি, ইলেকট্রোনেগেটিভিটি সর্বাধিক কোন এলিমেন্টের বেশি সব থেকে। তো কোনটা সব থেকে বেশি, বাম দিক থেকে ডান দিকে কি হয়, লেফট টু রাইট কি হয় ইলেকট্রোনেগেটিভিটি কি হয় বলো, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে। আর উপর আপ টু ডাউন মানে উপর থেকে নিচে, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি কী হবে, কমবে। বোঝা গেছে জিনিসটা? এবার দেখো তাহলে বাম দিক থেকে ডান দিকে সব থেকে উপরের দিক একদম টপ মোস্ট কর্নারে কে আছে, হাইড্রোজেন, হিলিয়ামকে আমরা এর মধ্যে ধরবো না, কারণ এগুলো তোমার নোবেল গ্যাসের মধ্যে পড়ছে। সেকেন্ড পিরিয়ডে আসো, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে নোবেল গ্যাস বাদ দিলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার থাকছে, ফ্লুরিনের। নোবেল গ্যাস কেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি দেখাচ্ছে না, নোবেল গ্যাস তো অলরেডি স্টেবল না, ওর আর ইলেকট্রন কেন দরকার হবে। বোঝা গেছে জিনিসটা? যে স্টেবল তার তো দরকার নেই। এদের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটিকে ফ্লুরিন। ক্লিয়ার হচ্ছে? দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন, দেন কার্বন, দেন বোরন। তাহলে সব থেকে বেশি কার, ফ্লুরিনের। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো। মেটালিক ক্যারেক্টার গ্রুপ থেকে নিচে নামলে বাড়ে। এবার মেটালিক ক্যারেক্টার কী জিনিস, এই যে আমরা দেখি এল হয়ে যায় কি, এল হয়ে যাচ্ছে L+3, ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করছে। তারপর তোমার ধরো সোডিয়াম হয়ে যাচ্ছে Na+। এই যে এগুলো কেন হচ্ছে স্যার, দেখো এগুলোর মধ্যে যে যতটা জেড এফেক্টিভ থাকলে ইলেকট্রনগুলোকে বেশি ধরে রাখতে পারবে, ততটা জেড এফেক্টিভ এদের মধ্যে নেই। তো এর মধ্যে কি লাস্টের যে ইলেকট্রনগুলো সেগুলো বের করা খুব সহজ হয়ে যায়। আর আরেকটা রিজন হচ্ছে অক্টেট রুল ফুলফিল হয়, মানে নিয়ারেস্ট যে নোবেল গ্যাস তার কনফিগারেশন এটা অ্যাচিভ করে ফেলে যত তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেয়। আর ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে সে তার বেশি মেটালিক ক্যারেক্টার দেখাচ্ছে। এবার এরা যেহেতু বেশি মেটালিক ক্যারেক্টার দেখাচ্ছে, তো এবার এদের মধ্যে কম্পেয়ার করে দেখি কার কত। এবার যার সাইজ যত বড় হচ্ছে প্রথমের দিকে, তাদের ক্ষেত্রে কি সবথেকে বাইরের ইলেকট্রনের উপর টানটা কম, কারণ জেড এফেক্টিভ কমে গেছে অনেকটা, যেহেতু সাইজ বেড়ে গেছে, তাই না? তো সাইজ যদি বেড়ে গেছে তাহলে বাইরের ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে সেটা জেড এফেক্টিভ বেশি, তার তোমার মেটালিক ক্যারেক্টার বেশি। তাহলে আপ টু ডাউন কী হবে, মেটালিক ক্যারেক্টার আমাদের বাড়বে, আর লেফট টু রাইট মেটালিক ক্যারেক্টার আমাদের কমবে। জিনিসটা ক্লিয়ার হলো? দেখো তাহলে কী লিখলাম আমরা, লেফট টু রাইট মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করে, আর ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার আমাদের ইনক্রিজ করছে। জিনিসটাই ক্লিয়ার হলো? তাহলে কী দাঁড়ালো, আমাদের অ্যাটমিক সাইজ বাড়ার জন্যই আমাদের অ্যাকচুয়ালিতে মেটালিক ক্যারেক্টারের বিষয়টা বাড়ছে। তাহলে এই হলো আমাদের অ্যাসারশনের রিজন, দুটোই সত্য এবং রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দেখি, নিচের কোন বন্ড সব থেকে আয়নিক বলছে। তো এখানে আমরা কোন ক্যারেক্টারটা কাজে লাগাবো, এখানে আমরা ফাজান্স রুলে কি বলছে একটু দেখে নাও। তোমাদের অনেকেরই ফাজান্স রুলটা মনে নেই। ফাজান্স রুলে আমাদের বলছে যে তোমার ছোট ও হাইলি চার্জড ক্যাটায়ন কি হয়, বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার কি দেখাবে, সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে। আর কি, বড় অ্যানায়ন সহজে পোলারাইজ হয়। পোলারাইজ মানে তোমার ছোট যদি এই ধরো এরকম একটা ক্যাটায়ন আছে আর এদিকে একটা অ্যানায়ন আছে, এবার এই যে পজিটিভ চার্জ এটা এরকে ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে থাকে, এর ফলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকে। আর ফাজানের মতে কোনো কম্পাউন্ডই সম্পূর্ণরূপে আয়নিক বা কোভ্যালেন্ট হয় না, এটাই আমাদের ফাজান্স রুলে বলা হচ্ছে। আর তোমার ক্যাটায়ন যত ছোট হবে তত আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বাড়বে।
বোঝা গেছে? আর ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত বেশি পোলারাইজ করতে পারবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তো সেটাই আমাদের এখানে ফার্স্ট পয়েন্টে লেখা আছে, এই আমাদের সেকেন্ড পয়েন্ট। আর একটা আমাদের জানতে হবে, দেখো এবার তাহলে অপশানগুলো আমরা একটু ডিসকাস করি। দেখো ফার্স্টে কি বলছেন, NaCl, এটা মুছে দিই। দেখো NaCl এর ক্ষেত্রে কম আয়নিক, NaCl এর ক্ষেত্রে দেখো চার্জ কত আসছে তোমার, Na প্লাস আর Cl মাইনাস, টোটাল চার্জ কত 1, এটা হচ্ছে আমাদের কম আয়নিক। নেক্সট দেখো কম আয়নিক কেন, Na এর ক্ষেত্রে দেখো Na এর চার্জটা কতটা খুব ছোটো। এর পরেরটা দেখি বাকি অপশানগুলো আমরা, MgO, Mg প্লাস 2 O2 মাইনাস। এবার দেখো চার্জ প্রোডাক্ট কত, দুটো চার্জ মিলিয়ে কত হচ্ছে 4, এবার খুব শক্তিশালী আয়নিক। কেন স্যার খুব শক্তিশালী আয়নিক? ব্যাপারটা দেখো, আমরা কি বলেছিলাম যে তোমার যত বেশি আমাদের সাইজ বাড়বে, ক্যাটায়নের সাইজ যদি বেড়ে যায় তখন আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হয়ে যাবে। এখানে দেখো এমজির সাইজও বেড়ে গেছে, দেখো খেয়াল করে। তো এমজি সাইজ যদি বেড়ে যায় তখন আমাদের সেটা কোভ্যালেন্ট থেকে আয়নের দিকে বেশি, আয়নিকের দিকে বেশি শিফট করবে। তো NaCl আর এমজির মধ্যে MgO বেশি আয়নিক। আর দেখো আমাদের অপশান আছে Al2O3, এর ক্ষেত্রে দেখো Al প্লাস 3 আর O2 মাইনাস। তো এখানে টোটাল প্রোডাক্ট হয় আমাদের 6, কিন্তু এখানে Al প্লাস 3 এটা খুব ছোট, কিন্তু সাইজটা খুবই ছোট হয়ে যায়, এর চার্জ ডেন্সিটির খুব বেশি, এই জন্য এটা তোমার পোলারাইজ বেশি করে, ফলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পায়, ফলে Al2O3 আমাদের এখানে অপশানে হবে না। বোঝা গেছে? আর CaCl2 ক্ষেত্রে Ca প্লাস 2 আর Cl মাইনাস, এখানেও প্রোডাক্ট 2, কিন্তু এটা মাঝারি রকমের আয়নিক। বোঝা গেছে জিনিসটা? সব থেকে বেশি কোভ্যালেন্ট আমাদের Al2O3 আর সব থেকে বেশি আয়নিক আমাদের MgO। চলো তাহলে MgO আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? যদি তোমরা নাও বুঝতে পারো একবার কমেন্টে জানাও, আমি তোমাদের আলাদা ফ্যাজান্স রুলের ভিডিও আমাদের শর্ট ভিডিওর মধ্যে তোমাদের বুঝিয়ে দেবো ফ্যাজান্স রুলটা কী জিনিস। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। VSEPR থিওরি অনুযায়ী BeCl2 শেপ কী? আচ্ছা, VSEPR থিওরিটাকে আমাদের মনে আছে? কীরকমভাবে করি, আমাদের যতগুলো হাইব্রিড অরবিটাল থাকবে সেই হিসেবে আমরা তোমার শেপগুলো ডিফাইন করি। শেপ কি? জিওমেট্রির ক্ষেত্রে আমরা লোন পেয়ার আর তার সাথে তোমার বন্ড পেয়ার দুটোকেই কনসিডার করি, দুটোকে শেপের মানে তোমার যে 3D স্ট্রাকচার এটা কনসিডার করি। আর যখন শেপ আমরা ডিসাইড করব তখন শুধুমাত্র আমরা বন্ড পেয়ারটাকে হিসাব করব, লোন পেয়ারটা শেপের মধ্যে আসবে না। জিনিসটা ক্লিয়ার হলো? এটাই হচ্ছে আমাদের ভিবিটি, আর এটা আমরা এটার থেকে আমরা ভিবিটি থিওরি থেকে পাই, এটা আমরা VSEPR থিওরি থেকে পাই। জিনিসটা যেন মাথায় থাকে। এবার আমরা দেখে নিই একটু শর্টে যে তোমার হাইব্রিড অরবিটাল যত থাকবে সেই হিসেবে আমাদের হাইব্রিডাইজেশন আসবে। তো 2, 3, 4, 5, 6, 7 এরকম একটা হাইব্রিডাইজেশন ধরে নিই আমরা। আচ্ছা, আমরা আপাতত এখানে তো ডিটেলসে করবো না, এখানে আমরা 5 পর্যন্ত করি। তো 2 এর ক্ষেত্রে আমাদের কি SP সব থেকে দূরত্বে রাখলে কি হয়ে যায় আমাদের, SPকে শেপটা কীরকম হবে, এই 180 ডিগ্রিতে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার। 3 এর ক্ষেত্রে SP2 এটা কীরকম হবে, এই হচ্ছে SP2 ট্রাইগোনাল প্লেনার। আচ্ছা, 4 এর ক্ষেত্রে SP3 এই এটা আমাদের কি টেট্রা হেড্রাল। দেন 5 এর ক্ষেত্রে SP3D এটা কীরকম হবে আমাদের বলো, ট্রাইগোনাল বাই পিরামিডাল। এবার এর সাথে আরও কিছু মানে তোমার ট্রিক্স আছে, যেমন ধরো 4 এর ক্ষেত্রে 3 + 1 যদি হয়, একটা লোন পেয়ার যদি থাকে, তখন আমরা একটা মুছে এখানে করে দিই লোন পেয়ার, এরকম তখন হয়ে যাবে শুধুমাত্র একটা পিরামিডাল স্ট্রাকচার হয়ে যাবে, এটা টেট্রাহেড্রাল থাকবে না। আচ্ছা, নেক্সট দেখো এখানে তোমার যদি 3 এর ক্ষেত্রে 2 + 1 যদি করা হয়, তখন এটা হয়ে যাবে কি, এই একটা লোন পেয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে কি, এটাকে তখন আমরা বলবো বেন্ড শেপ, এটা হচ্ছে কি আমাদের পিরামিডাল।
বোঝা গেছে জিনিসটা? এরকমভাবে লোন পেয়ারের জন্য শেপটা চেঞ্জ হয়। এবার সবথেকে বড় প্রশ্ন, আমরা সহজে হাইব্রিডাইজেশনটা বের করতে খুব কষ্ট হয় আমাদের মনে থাকে না কী করে হাইব্রিডাইজেশন বের করবো। ওই সূত্র H+X - C ওরকম ওই সব সূত্র আমরা দরকার নেই আমরা দেখো একটা শর্ট ফর্মুলা, আর সেটা আমি মুছে দিচ্ছি, এটা না ছোটো করে দিচ্ছি তোমাদের। ওই কনসেপ্টটা বলে দিই, তোমরা খুব সহজে হাইব্রিডাইজেশন বের করতে পারবে। দেখো এটা এখানে থাকলো। দেখো তোমাকে যদি তোমার এদের সবার বের করবে লাস্টের কক্ষে ইলেকট্রন নাম্বারটা বের করবে, মানে ভ্যালেন্স ইলেকট্রন। এখানে BeCl2 আছে, তো তাহলে বেরিলিয়াম কোন পর্যায়ে, মানে কোন গ্রুপের? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, তাহলে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2তে হচ্ছে আমাদের বেরিলিয়ামের, তাই তো, হাইড্রোজেন লিথিয়াম, এখানে বেরিলিয়াম বিরিয়ানি মোগলাই। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত? 2 হবে, 2+। ক্লোরিনের কত? ক্লোরিন গ্রুপ 17-এর, তাহলে এই ভ্যালেন্স ইলেকট্রন হবে 7, 7 দুগুণে 14, তাহলে এই হচ্ছে আমাদের 16টা। আচ্ছা তোমাদের এই ভ্যালেন্স ইলেকট্রনটা আমি তাড়াতাড়ি করে বলছি, এই জায়গাটায় যদি সমস্যা হয় একবার কমেন্টে জানাবে, আমি তোমাদের পিরিয়ডিক টেবিলটা তাহলে ডিটেলসে করিয়ে দেবো। পিরিয়ডিক টেবিলটা করলে এই জায়গাটায় সমস্যা আসার কথা না। আচ্ছা দেখো 16। এবার দেখো যদি তোমার 2-এর থেকে বেশি অথবা 8-এর থেকে কম যদি থাকে, তখন এটাকে তুমি ভাগ করবে 2 দিয়ে। কীরকম উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। আর যদি গ্রেটার দেন 8 আর 56-এর থেকে ছোটো হয়, তখন তুমি ভাগ করবে এটাকে 8 দিয়ে। গ্রেটার দেন যদি 56 হয়, তখন ভাগ করবে 18 দিয়ে। জিনিসটা কি বললাম আমি? ভাগ করে কি করে আসবে একটু দেখো। বেরিলিয়ামের ক্ষেত্রে কত? 16 আসলো, তাহলে এখানে 8 থেকে 16-এর মধ্যে, তো তাহলে এই 16কে তুমি 8 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16। এই যে আমাদের ভাগফলটা পেলাম, এটাই হয়ে যাচ্ছে আমরা দুটো, মানে কি দুটো হাইব্রিড অরবিটাল, মানে আমরা sp, এই হয়ে যাচ্ছে আমাদের হাইব্রিডেশন, একবারে বেরিয়ে গেল। স্যার খুব সুন্দর তো জিনিসটা, এরকমভাবেই তোমরা হাইব্রিডেশন বের করবে। সব থেকে ইজি ট্রিক এটা, ট্রিকও না, এটা কিন্তু লজিক্যালি করানো হয়, তো অত ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু খুবই ইজি। ভ্যালেন্স ইলেকট্রন যোগ করো, দেন এই ফর্মুলায়, মানে এই নিয়মে বসিয়ে তুমি ভাগ করে দাও, যে অ্যান্সার হবে সেটাই তোমাদের হাইব্রিড অরবিটালের সংখ্যা বেরিয়ে যাবে। ক্লিয়ার? আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমার CCl4, এখানে কীরকম হবে দেখো। কার্বনের কত? ভ্যালেন্স কক্ষে ইলেকট্রন 4টে, ক্লোরিনের 4 7 28, তাহলে এই আমাদের হচ্ছে 32 টোটাল। 32 কার মধ্যে বলছে 8, 4 8 32, তাহলে 4 দিয়ে করলে sp3। জিনিসটা ক্লিয়ার হলো? এভাবে তোমরা হাইব্রিডাইজেশন বের করতে পারবে। হাইব্রিডাইজেশন বের করতে পারলে এই যে একটু আগে যেটা শিখালাম শেপের ব্যাপারটা, এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা চলো, তাহলে BeCl2 ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে? আমাদের চলে আসছে লিনিয়ার। আচ্ছা স্যার, আমরা লোন পেয়ার কী করে বের করবো? এই যে যদি অবশেষ থেকে থাকে না, তখন সেটাকে আবার এই ফর্মুলায় ফেলবে, তখন যে ভাগশেষটা আসবে তখন সেটা হয়ে যাবে আমাদের লোন পেয়ারের সংখ্যা। ঠিক আছে? তো এখানে আমাদের হয়ে যাচ্ছে এটা লিনিয়ার শেপ। যেহেতু লোন পেয়ার নেই, কোনো লোন পেয়ার থাকলে কী হতো? এটা বেন্ড শেপ হয়ে যেত। চলো, VACP এর আচ্ছা একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। CH4-এর বন্ড অ্যাঙ্গেল কত? এই জায়গাগুলো তোমাদের সমস্যা হয়। ডিটেলসে তোমরা যদি চাও আমি কেমিক্যাল পড়াতে পারি। এখন আপাতত দেখো, CH4-এর আমরা আগে হাইব্রিডেশন বের করি, কার্বনের 4, হাইড্রোজেনের লাস্টে একটা করে, টোটাল 4 হলো, 4 4 8। তাহলে 8-এর থেকে ইয়ে হলে কী দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে 4 দুগুণি 8, 0 4 মানে হচ্ছে আমাদের sp3, আর sp3 মানে টেট্রাহেড্রাল। কোনো আলাদা করে লোন পেয়ার নেই, সুতরাং বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। নর্মাল যেটা থাকে টেট্রাহেড্রালের ক্ষেত্রে 109 ডিগ্রি 5 মিনিট, 109 ডিগ্রি, এই হচ্ছে আমাদের 5 মিনিট, 109 ডিগ্রি 5 মিনিট। বোঝা গেছে জিনিসটা? তাহলে এই CH4-এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 5 মিনিট। চলো নেক্সট কোশ্চেনে দেখি। আচ্ছা, O2 মলিকিউলের বন্ড অর্ডার কত? আচ্ছা O2 মলিকিউল, এই O, আচ্ছা O2 মলিকিউলের বন্ড অর্ডার আমরা কী করে বের করবো? স্যার সবার প্রথমে দেখো O2-র ক্ষেত্রে, আচ্ছা আমি তোমাদের একটা এমওটির থেকে একটা শর্ট ট্রিক্স আগে সবার প্রথমে একটা বলে দিই। তোমার মলিকিউলের সবার প্রথমে তুমি টোটাল ইলেকট্রন নাম্বার বের করবে, ঠিক আছে? বের করলে ভালো কথা। এবার একটা ট্রিকটা মনে রাখো, সবসময় 14, যদি টোটাল হয় 14, ফর্মুলা তো তোমরা জানো বন্ড অর্ডার বের করার, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন বাই 2। আমরা এসব করতে যাবো না, আমরা করবো 14তে আমাদের হবে বন্ড অর্ডার 3, 13তে হবে 2.5, 12তে হচ্ছে প্রত্যেকটা আমরা 0.5 করে কমাবো 2, 11তে 1.5, 10-এ আমাদের 1, এরকমভাবে 15তে 2.5, 16তে 2, 17তে 1.5, 18তে আমাদের 1।
এই হচ্ছে আমাদের বন্ড অর্ডার বের করার সব থেকে ইজিয়েস্ট ট্রিক। জিনিসটা ক্লিয়ার হলো? এবার দেখো এখানে O2 এর ক্ষেত্রে কি, O2 কি 8 + 8 হচ্ছে আমাদের 16টা ইলেকট্রন টোটাল, এর মধ্যে ইলেকট্রন আছে, তাহলে 16টা ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের বন্ড অর্ডার কত আসছে 2। বোঝা গেছে? এরকমভাবে আমি O2 প্লাসেরও বের করতে পারি। O2 প্লাসের কত হবে, তাহলে 16 থেকে একটা কমে গেলে 15 হলে আমাদের বন্ড অর্ডার হচ্ছে 2.5। এরকমভাবে তুমি ওই মলিকুলার অরবিটাল থিওরি না করে ডাইরেক্টলি তুমি বন্ড অর্ডার বের করতে পারো। চলো নেক্সট আসি। দেখো কোন মলিকিউল আমাদের প্যারাম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক একটু দেখো তো। O2, N2, CO2 আর F2 কোনটা আমাদের প্যারাম্যাগনেটিক বলছে? এর মধ্যে কী করে বের করবো? এখানে আমরা ট্রিক লাগাবো। দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাই তো? আমাদের মেনলি 18 পর্যন্ত কাজ হয়ে যাবে। তো এখানে আমরা 10 আর 16 এই দুটো এক্সেপশন ধরবো, এটা এক্সেপশন। এরপরে কি, যদি অড হয় মানে বিজোড় হয় তাহলে তাদের আমরা বলবো প্যারাম্যাগনেটিক, আর যদি ইভেন হয় মানে যদি জোড় হয় তখন তাদের বলবো আমরা ডায়াম্যাগনেটিক। ঠিক আছে? প্যারাম্যাগনেটিক মানে চৌম্বক ধর্ম আছে, ডায়াম্যাগনেটিক চৌম্বক ধর্ম নেই। এবার 10 আর 16টা এক্সেপশন মানে এরা যেহেতু জোড় সংখ্যা তাও এরা হয়ে যাবে আমাদের প্যারাম্যাগনেটিক, এটা আমাদের এক্সেপশন, মানে ট্রিক্সের এক্সেপশন। এবার যদি তুমি মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে করতে চাও খুব ভালো কথা, সময় লাগবে অনেকটা, কিন্তু ট্রিক্স দিয়ে করলে ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে এখানে কত আসছে, কোনটা প্যারাম্যাগনেটিক? দেখো অক্সিজেনের কত 16, নাইট্রোজেনের 14, CO2 ক্ষেত্রে কার্বনের আমাদের টোটাল কার্বনের কত 6টা, 6 আর এদিকে হচ্ছে 16, এদিকে 6 আর O2 দিয়ে 8 দিয়ে 16, 6 6 12, 22। এটা আমাদের দরকার নেই, এটা আমাদের তো পরীক্ষা এখনও আসবে না। আমাদের 16টা পেয়ে গেছি প্যারাম্যাগনেটিক CO2 ক্ষেত্রে। CO2 বের করতে গেলে তোমার আবার আলাদা করে তোমার স্ট্রাকচার রাখতে হতো, ভ্যাকেন্ট অরবিটালে স্ট্রাকচার রেখে তারপর দেখতে হতো অ্যাকচুয়ালি ফাঁকা থাকছে কিনা। করে দেখাবো কি আমি? থাক, এটা আপাতত থাক, যদি দরকার হয় কমেন্টে বলো, আমি তোমার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো এটা নিয়ে। কিন্তু এটা তোমাদের প্যারাম্যাগনেটিক না, এটা তুমি বুঝে গেলে 22 জোড় সংখ্যা, এটা হিসেবে মনে রাখতে পারো, ইলেকট্রন সংখ্যা আলাদা থাকছে না আর। আচ্ছা ফ্লুরিনের ক্ষেত্রে কত, ফ্লুরিনের কত আমাদের বলো? ফ্লুরিনের আমাদের 7 দুগুণে আমাদের, না ফ্লুরিনের 7 না, সরি 7 8 9, ভুল হচ্ছে কোথাও। ফ্লুরিনের কত, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন ফ্লুরিন 9 দুগুণে 18। তাহলে 18 কি ডায়াম্যাগনেটিক? তাহলে আমাদের একমাত্র অ্যান্সার হয়ে গেল আমাদের অক্সিজেন। বোঝা গেছে? আচ্ছা নেক্সট আসো, আয়নিক বন্ড ফর্মেশনের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটি? আয়নিক বন্ড ফর্মেশনের সবথেকে গুরুত্বপূর্ণ কি? এক তো হচ্ছে সাইজ, দেন হচ্ছে গিয়ে চার্জ তো থাকছেই। আচ্ছা যত তাড়াতাড়ি আমরা আয়নিক প্লাস ইলেকট্রনটা বের করতে পারবো তত ভালো সে ক্যাটায়ন দেবে, আর সবথেকে ভালো ইলেকট্রন বের করতে পারবো সেটা কী দিয়ে বোঝা যায়? আয়নাইজেশন এনথ্যালপি দিয়ে, মানে তোমার কতটা ইলেকট্রন আমরা ছাড়তে পারছি সেটা দিয়ে বের করতে পারবো, মানে কত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়ছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের আয়নাইজেশন এনথ্যালপি। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা নেক্সট আসো, কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, সরি। নেক্সট দেখো, হুইচ হ্যাজ হাইয়েস্ট ল্যাটিস এনার্জি। এবার আমরা দেখি ল্যাটিস এনার্জিটা কোত্থেকে পাবো আমরা। আচ্ছা দেখো এবার ল্যাটিস এনার্জিটা আমরা কী করে ডিসাইড করি। দেখো ল্যাটিস এনার্জিটা হচ্ছে গিয়ে আমাদের, যদি এরকম কোনো কোশ্চেন আসে, ল্যাটিস এনার্জি ইজ প্রপোর্শনাল টু আমাদের চার্জ প্রোডাক্ট। চার্জ প্রোডাক্ট মানে দুটো যে অ্যানায়ন ক্যাটায়ন তাদের চার্জের গুণফল বাই ইন্টার আয়নিক ডিস্টেন্স। কি বলতে চাইলাম? দুটো চার্জের গুণফল এর সাথে সমানুপাতিক হবে, দুটো চার্জের গুণফল যত বাড়বে ল্যাটিস এনার্জি তত বাড়বে, আর ইন্টার আয়নিক ডিস্টেন্স যত কমবে ল্যাটিস এনার্জি তত বাড়বে, তাই তো? তো এবার দেখো NaCl এর ক্ষেত্রে কী হচ্ছে, NaCl এর ক্ষেত্রে কত 1, দুটো প্লাস আর মাইনাস, Na+Cl মাইনাস। MgO এর ক্ষেত্রে 4, কারণ Mg+2 O2 মাইনাস। Al2O3 এর ক্ষেত্রে আমাদের 6, Al+3 O2 মাইনাস সেই হিসেবে। আর এদিকে আমাদের CaO এর ক্ষেত্রেও আমাদের 4। সব থেকে বড়ো কার? Al2O3 এর ক্ষেত্রে সব থেকে বড়ো। এবার দেখো এটার ক্ষেত্রে Al2O3 এর ক্ষেত্রে সব থেকে বড়ো, তাহলে সেই হিসেবে আমাদের ল্যাটিস এনার্জি সব থেকে বড়ো। আরও একটা রিজন কি? আরও একটা রিজন হচ্ছে Al যেহেতু +3 আছে, এটার সাইজ কি সব থেকে অনেক ছোটো হয়ে গেছে, Mg+2 Ca+2 Na+ এর থেকে অনেক ছোটো এর চার্জ, মানে সাইজ যেহেতু অনেক ছোটো, তাহলে আমাদের কি হবে
তোমার ইন্টার আয়নিক ডিস্টেন্স, মানে যে তোমার এল এর সাথে অক্সিজেন এগুলো ডিস্টেন্সটা যেটা, তো আয়নিক ডিস্টেন্সগুলো আমাদের কম হবে, আয়নিক ডিস্টেন্স কম হলে আমাদের ল্যাটিস এনার্জি বেশি হবে। তাহলে অ্যান্সার আমাদের Al2O3 সবথেকে হাইয়েস্ট ল্যাটিস এনার্জি। বোঝা গেছে আমাদের জিনিসটা। চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলছে, H2O মলিকুলের বন্ড অ্যাঙ্গেল 104.5 টেট্রাহেড্রাল থেকে কম হওয়ার কারণ কি? আচ্ছা, H2O এর ক্ষেত্রে প্রথমে আমরা টেট্রাহেড্রালই হবে কেন সেটা একটু দেখে নিত। H2O এর ইলেকট্রন নাম্বার কত? হাইড্রোজেন লাস্ট রকে একটা প্লাস একটা, আর অক্সিজেনের ক্ষেত্রে আমাদের আটের থেকে দুটো গেলে ছটা, 6 থেকে 7, এদিকে হচ্ছে 8, 8কে আমরা কী দেওয়া করবো 2 দিয়ে, হয়ে গেল 4, এই হচ্ছে 0, হয়েছে sp3। তাহলে স্যার আমাদের হয়ে যাবে হচ্ছে sp3 স্ট্রাকচার হবে। খুব ভালো কথা, sp3 স্ট্রাকচার হবে। এবার দেখো তাহলে এই অক্সিজেন, কোথাও একটা ভুল হলো না কোশ্চেনটা? হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের আমাদের 6, 7, 8, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন এই হাইড্রোজেন, ঠিক আছে। এবার দেখো অক্সিজেনের মাথায় কি আমাদের দুটো লোন পেয়ার থাকে, তাই না? দুটো লোন পেয়ার থাকে। এবার বন্ড পেয়ার কি লোন পেয়ারের থেকে বেশি ইলেকট্রন ছাড়ে, সরি বন্ড পেয়ার রিপালশান সব থেকে কম হয়, তারপর কি বন্ড পেয়ার লোন পেয়ার, দেন হচ্ছে লোন পেয়ারের মধ্যে রিপালশান সব থেকে বেশি। তো এই দুটোর মধ্যে রিপালশান হবে, সেই রিপালশানটা আবার এদের মধ্যে হবে, তাই তো? তাহলে নর্মাল যেখানে এরকম থাকতো বন্ড পেয়ার তখন যেটা 109 ডিগ্রি হচ্ছিল, লোন পেয়ার থাকলে সেটা আরও কমে যাবে, কারণ চেপে যাবে নিজেদের মধ্যে। একটা লোন পেয়ার থাকলে আমরা সেটাকে কমাবো 2.5 ডিগ্রি হারে, দুটো লোন পেয়ার থাকলে তোমার 5 ডিগ্রি কমিয়ে দেবো। এরকমভাবে যত লোন পেয়ার বাড়বে 2.5 ডিগ্রি হারে কমাবো। তো দেখো 109 থেকে দুটো লোন পেয়ার ছিল অক্সিজেনের মাথায়, তাহলে 109 থেকে আমরা 109.5 ডিগ্রি থেকে আমরা 5 কমাচ্ছি, তাহলে 104.5 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে লোন পেয়ার কারণটা কি আমাদের? লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশান বেশি, বন্ড পেয়ার রিপালশান বেশি না, লোন পেয়ার রিপালশান সব থেকে বেশি, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশান বেশি, তাই জন্য এটা চেপটে যাচ্ছে। জিনিসটা ক্লিয়ার হলো কি? বোঝা যাচ্ছে জিনিসটা? আচ্ছা চলো, কমে যাওয়ার কারণটা বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো। আচ্ছা আমাদের ক্যাটাগরি 1-এর কোশ্চেন কিন্তু 15টা কমপ্লিট হয়ে গেল। এবার ক্যাটাগরি 2-এর যে কটা কোশ্চেন আছে দেখি কতগুলো কোশ্চেন হয় এটা ক্যাটাগরি 2-এর। একজন ছাত্র বলছে পিরিয়ডে বাম থেকে ডানে গেলে সব প্রপার্টিস একইভাবে পরিবর্তিত হয়। উপরের বক্তব্য বিশ্লেষণ করো এবং কোন স্টেটমেন্ট সঠিক। আচ্ছা, সব প্রপার্টিস কি একভাবে পরিবর্তিত হয়, কথাটা কি ঠিক? ব্যাপারটা কিন্তু এরকম না, অনেক ক্যারেক্টারই আমাদের আলাদা আলাদা হয়। এবার এর মধ্যে ডিসাইড করতে হবে আমাদের কোন ক্যারেক্টারটার কথা বলা হচ্ছে এখানে। অ্যাটমিক রেডিয়াস পিরিয়ডে কমে যায় কিন্তু গ্রুপের নিচে নামলে বাড়ে। বাম থেকে ডানে গেলে কি হয়, অ্যাটমিক রেডিয়াস কমতে থাকে, তো গ্রুপের নিচে নামলে বাড়ে, কথাটা ঠিক। নেক্সট দেখো, আয়নাইজেশন এনথালপি পিরিয়ডে বাড়ে কিন্তু গ্রুপে কমে। আয়নাইজেশন এনথালপি পিরিয়ডে, আয়নাইজেশন মানে কি, যে ইলেকট্রন দিচ্ছি আমরা সে তার জন্য ইলেকট্রন নেওয়ার জন্য যতটা এনার্জি দিতে লাগছে সেটা হচ্ছে আয়নাইজেশন এনথালপি। তো আয়নাইজেশন এনথালপি কী হয়, বাম থেকে ডানে কী হয়, ইলেকট্রন ছাড়ার জন্য বাড়তে থাকে আয়নাইজেশন এনথালপি, আর উপর থেকে নিচে কমতে থাকে। তাহলে কি হলো আমাদের, বাম থেকে ডানে বাড়ে আর গ্রুপ ওয়াইজ কমে, এটাও ঠিক কথা। নেক্সট দেখো, মেটালিক ক্যারেক্টার গ্রুপে নিচে নামলে বাড়ে, একদম ঠিক, কারণ সাইজ বেড়ে যাচ্ছে, লাস্টের দিকে ইলেকট্রনটাকে বের করতে সুবিধা হচ্ছে। আর পিরিয়ডে কমে, বাদিক থেকে ডানে কমবে কারণ আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, সেকেন্ড কথা জেড ইফেক্টিভ বেড়ে যাচ্ছে, এটাও ঠিক। নেক্সট, ইলেকট্রোনেগেটিভিটি সবসময় গ্রুপে বাড়ে, গ্রুপ ওয়াইজ বাম দিক থেকে ডান দিকে বাড়ে, একদমই ঠিক, বাম থেকে ডানের কথা বলা হচ্ছে এখানে যেহেতু। তো এই সমস্ত প্রপার্টিসগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ঠিক। বোঝা গেছে? চলো নেক্সট, তাহলে এখানে ABCD 4টে অপশানই হলো। কে পেরেছো এবার কমেন্টে জানাও, কে এটা পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। কী বলছে, একজন শিক্ষক 8টি মলিকিউল আর আয়ন বোর্ডে লিখলেন, 8টি না, এখানে 4টি, বাংলায় হয়ে গেছে এটা। 4টি মলিকিউল বোর্ডে লিখলেন, O2, CO2, NO3 - CH4। কোনগুলোতে পাই বন্ড প্রেজেন্ট, কোনগুলোতে রেজোনেন্স ডিলোকালাইজেশন পসিবল তা নির্বাচন করো। কী করে নির্বাচন করবে এটা? তো আমরা এবার পরপর একটা একটা করে দেখে নিই। দেখো O2-র ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন, এই আমাদের O2,
আচ্ছা, কখন আমাদের রেজোনেন্স পসিবল হয়? যখন আমাদের হয় একটা ইলেকট্রন থাকবে, তার পাশে একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকবে, অথবা পাশাপাশি দুটো একটা বাদে একটা পাই ইলেকট্রন থাকবে, এরকম স্ট্রাকচার থাকবে, এই তাই সেটা তখন আমাদের রেজোনেন্স পসিবল হয়। এটা আমরা ডিটেলসে কোথাও এটা আমাদের জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে জিনিসটা বেশি ডিটেলসে আছে, এখানে অতটা বেশি তোমাদের জানার দরকার নেই, তাও আমি বলে দিচ্ছি। কনজুগেশন থাকলে, এই যে এইরকম টাইপের বন্ড থাকলে, অথবা তোমার একটা পজিটিভ আছে, তারপর মাঝখানে একটা ব্রেক দিয়ে আবার নেগেটিভ আছে, এই ক্ষেত্রেও আমাদের রেজোনেন্স পসিবল হবে। আচ্ছা, এবার দেখো অক্সিজেন এখানে দুটো অ্যাটম আছে, দুটোর ক্ষেত্রে সেম চার্জ আছে, এর মধ্যে আলাদা করে কোনো রেজোনেন্স পসিবল না। কিন্তু দুটো বন্ড আছে যেহেতু, যখনই একটা বেশি বন্ড থাকে, প্রথম বন্ডটা আমাদের সিগমা বন্ড হয়, আর বাকিটা হচ্ছে আমাদের পাই বন্ড হয়। তাহলে এখানে একটা সিগমা একটা পাই বন্ড, তাহলে পাই বন্ড আছে। কোনটা পাই বন্ড প্রেজেন্ট? তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটা পাই বন্ড প্রেজেন্ট। আচ্ছা, নেক্সট দেখো, দুইয়ের ক্ষেত্রে CO2 মলিকুলের রেজোনেন্স নেই কিন্তু পাই বন্ড আছে, কথাটা কি ঠিক? দেখি একটু। CO2 ক্ষেত্রে সি, এই ডবল বন্ড ও, এখানে আমাদের, আচ্ছা এই স্ট্রাকচারগুলো আমি কী করে লিখছি, এগুলো তোমাদের সেই যে হাইব্রিডেশন শেখালাম একটু আগে, ওখান থেকে তুমি লিখতে পারবে এই স্ট্রাকচারগুলো। এখানেও কোনো আলাদা করে কার্বনের ভ্যাকেন্ট অরবিটালের ব্যাপার নেই, কোনো অক্সিজেনের থাকলেও অক্সিজেনের সাথে এই দিকের সাথে ডাইরেক্ট আসছে না ওরকমভাবে। তো আমাদের কার্বনের ক্ষেত্রে অক্সিজেনেরও তোমাদের ভ্যাকেন্ট অরবিটাল না, অক্সিজেনের ভ্যাকেন্ট অরবিটাল নেই। আচ্ছা, এখানে তাহলে আমাদের দুটো সিগমা বন্ড আছে আর দুটো পাই বন্ড, তাহলে পাই বন্ড আছে কিন্তু রেজোনেন্স আমাদের নেই, কথাটা ঠিক একদম। NO3 মাইনাসের ক্ষেত্রে রেজোনেন্স স্ট্রাকচার পসিবল, হ্যাঁ একদমই পসিবল, কারণ এই যে নাইট্রোজেন এর এদিকে দুটো বন্ড করে অক্সিজেনের সাথে, এইদিকে একটা এই অক্সিজেনের সাথে করলো, এই অক্সিজেনের সাথে, আর এদিকে একটার সাথে এদিকে ডোনেট করে দেয়। এবার এখানে কেন পসিবল? এই যে একটা মাইনাস চার্জ আছে, তাই তো, এর সাথে এই যে তোমার নাইট্রোজেন ইলেকট্রনটা ডোনেট করে দিল, এর ফলে এখানে একটা ভ্যাকেন্ট অরবিটাল তৈরি হলো না, সেই অরবিটালের সাথে এই নেগেটিভ চার্জের একটা রেজোনেন্স এখানে পসিবল। বোঝা গেছে জিনিসটা? তাহলে NO3 মাইনাসের রেজোনেন্স স্ট্রাকচার আমাদের পসিবল। কতগুলো পসিবল? এখানে তিনটে। সেটা আমরা জিওসিতে পড়বো, কী করে রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে হয়, সমস্ত ডিটেলসে পড়বো, এখানে অত বেশি দরকার নেই। আচ্ছা, CH4 মলিকুলে শুধুমাত্র সিগমা বন্ড থাকে, কথাটা কি ঠিক? CH4, এই আমাদের CH4, তাহলে চারটে আমাদের বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ড থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি এক্সামে 4টি স্পিসিস দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, এটা অন্য কোশ্চেন। 4টি স্পিসিস দেওয়া আছে, O2, N2, O2 মাইনাস, আর এদিকে হচ্ছে B2। মলিকুলার ওয়েট থিওরি যাদের ইলেকট্রনিক কনফিগারেশন ও ম্যাগনেটিক প্রপার্টি বিচার করো। সোজা কোশ্চেন একদম, একটু আগে আমরা শিখলাম ট্রিক্স দিয়ে। তাহলে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক সেটা দেখার জন্য 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 সেই ফর্মুলা আমরা কাজে লাগাবো এখানে। তা দেখো, প্রথমে দেখা যাচ্ছে O2 কটা? 16টা ইলেকট্রন, নাইট্রোজেনের 14টা, দুটো যোগ করে বলছি, O2 2 মাইনাস 18। B2-র ক্ষেত্রে বোরনের কটা? বোরন, কার্বন, নাইট্রোজেন, মানে বিরিয়ানি, মোগলাই, বেগুন, আলু, গাজর, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের আমাদের 5টা, 5 যোগুনি এখানে 10টা ইলেকট্রন। তাহলে টোটাল এই ইলেকট্রনগুলো আছে আমাদের। এখানে দেখতে হবে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন চেয়েছে, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন ও ম্যাগনেটিক প্রপার্টি বিচার করো। ম্যাগনেটিক প্রপার্টি কী হবে? প্রথম কথা, অক্সিজেনের ক্ষেত্রে মলিকুলার প্যারাম্যাগনেটিক, ঠিক। দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা আমাদের দেখতে হবে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা। আচ্ছা, N2 মলিকুলে ডায়াম্যাগনেটিক, কথাটা কি ঠিক? N2 ম্যাগনেটিক, N2 14, হ্যাঁ ডায়াম্যাগনেটিক, এটা ঠিক। বন্ড অর্ডার সেটা পরে আসছি। O2 2 মাইনাস মলিকুল ডায়াম্যাগনেটিক কিনা বলো আমাকে, O2 2 মাইনাস ডায়াম্যাগনেটিক কিনা? O2 2 মাইনাস আমাদের কত আসছে? 18, তাহলে এটা আমাদের ডায়াম্যাগনেটিক। সব ইলেকট্রন পেয়ারে থাকে, এটা অবশ্যই যদি ডায়াম্যাগনেটিক হয় তাহলে পেয়ারেই থাকবে। B2 মলিকুল প্যারাম্যাগনেটিক, কারণ B2 মলিকুল কত? 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, তাহলে আমাদের 10টা ইলেকট্রন, একটু কী বললাম, 10টা ইলেকট্রন থাকলে 10 আর 16 হচ্ছে আমাদের এক্সেপশন, তাহলে এটা আমাদের প্যারাম্যাগনেটিক। বন্ডিং মলিকুলার অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, হ্যাঁ অবশ্যই আনপেয়ার্ড ইলেকট্রন থাকে নিশ্চয়ই, তার জন্যই হবে। O2-র ক্ষেত্রে আমরা একটু ডিসকাস করে দেখি। O2-র ক্ষেত্রে একটু এটা মুছে দিলাম এটা। এবার দেখো O2-র ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা কাজে লাগাবো। এই নিচের দিকে একটা, দুটো, তিনটে, চারটে, এই হলো আমাদের O2-র ক্ষেত্রে ফার্স্ট 4টে তোমাদের অরবিটাল, মলিকুলার অরবিটাল আঁকলাম। এবার নেক্সট, সবার প্রথমে আমাদের সিগমা 1s,
সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, দেন আমাদের সিগমা 2pz, দেন দুটো সিগমা 2px, সরি পাই 2px, পাই 2pz, দেন আবার পাই স্টার 2px, পাই স্টার 2pz, দেন সিগমা স্টার 2pz। বোঝা গেছে? এই হচ্ছে কি আমাদের অক্সিজেনের ক্ষেত্রে। তো এবার চলো দেখে নিই ইলেকট্রন ফিল আপ করে। অক্সিজেনের 16টা, অক্সিজেনের কী হচ্ছে 16টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এর ক্ষেত্রে কটা? দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে কথাটা ঠিক বলেছে। যখন আমাদের আনপেয়ার্ড ইলেকট্রনের কথা জিজ্ঞেস করি তখন কিন্তু আমাদের স্ট্রাকচার এঁকে নিতে হবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এই রকম স্ট্রাকচারটা আমাদের O2 ক্ষেত্রে এঁকে নেব। জিনিসটা O2 আর নাইট্রোজেনে মেনলি তোমাদের আসবে, আর কোনোটা দরকার নেই। N2টা তোমরা একবার পড়ে নেবে। নেক্সট আসো, তোমার কিছু স্পিসিস দেওয়া হলো Na+, Mg2+, O2-, F-, N3-, নিয়ন, Cl- আর আর্গন Ar। এবার এদের ক্ষেত্রে বলছে কি তোমাকে আইসো ইলেকট্রনিক স্পিসিসের গ্রুপ তৈরি করো এবং তাদের মধ্যে আয়নিক রেডিয়াস তুলনা করো। আইসো ইলেকট্রনিক স্পিসিসের গ্রুপ দেখো, Na+ এর ক্ষেত্রে কি সোডিয়ামের কত 11টা ইলেকট্রন থাকে, Na+ হলে 10টা ইলেকট্রন হয়ে যাবে, Na+ মানে একটা বাদ যাবে। Mg+2 ক্ষেত্রে, Mg+2 ক্ষেত্রে কটা? নর্মাল ম্যাগনেসিয়ামের কত? হিয়ার, নিতার করে, আচ্ছা বিরিয়ানি, মোগলাই, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হেলিনাকে। তাহলে লিথিয়াম 1 2 1 2 3 এই 4টে হলো, 8 আর 4 এই হচ্ছে আমাদের 12। এর ক্ষেত্রে নর্মালি থাকে 12টা ইলেকট্রন, হয়ে গেল 10টা ইলেকট্রন। O2- এর ক্ষেত্রে কী হবে? O2- অক্সিজেন নর্মাল কত থাকে? 8টা, দুটো ইলেকট্রন অ্যাড করলে 10টা। তারপর F- এর ক্ষেত্রে কত থাকে? F এর ক্ষেত্রে কটা? ফ্লুরিন, হাইড্রোজেন, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন 9টা ইলেকট্রন, 9 আর 1 এই হচ্ছে আমাদের 10টা। নেক্সট N3- নাইট্রোজেনের নর্মাল কটা থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন হচ্ছে আমাদের 7টা, আর 3টে যোগ করলে আমাদের 10টা। নেক্সট দেখি আমাদের নিয়নের তো আমাদের 10টা ইলেকট্রন থাকে। নেক্সট আসো নিয়নের পরে Cl-, এ থাকে আমাদের ক্লোরিনে কটা লাস্টকে? ক্লোরিনের 17টা, এমনি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ফ্লুরিনের হচ্ছে 9, 8 আর 9 17টা ইলেকট্রন, তাহলে 17 আর 1 18টা ইলেকট্রন। আচ্ছা আর্গনের ক্ষেত্রে, আর্গনের আমাদের 18টা ইলেকট্রন। তাহলে এখানে কি বলছে? আইসোইলেকট্রনিক স্পিসিসের গ্রুপ তো বাকি সবগুলো ইলেকট্রনিক স্পিসিস, Cl আর Ar হচ্ছে একটা ইলেকট্রনিক স্পিসিস, আর বাকিগুলো একটা ইলেকট্রনিক স্পিসিসের গ্রুপ। তো Na+ আর Mg2+ আইসোইলেকট্রনিক, ঠিক কথা। Mg+2 এর সাইজ ছোট কিনা বলো এটাকে। আচ্ছা হেলিনা আর এদিকে বিরিয়ানি, মোগলাই, বাম দিকটা ডান দিয়ে কি সাইজ ছোট হয়, তাহলে Mgর সাইজ আমাদের কি হবে? ছোট হবে এমনিতেও। আর আরেকটা জিনিস বলে রাখি, আইসোইলেকট্রনিক স্পিসিসের কথা যখন বলবো তখন যদি আমাদের ইলেকট্রন নাম্বার সেম আসে তখন চার্জের উপর ডিপেন্ড করবে। চার্জ, পজিটিভ চার্জ যত বেশি হবে তত সাইজ তত ছোট হবে, আর যদি নেগেটিভ চার্জ বেশি থাকে তাহলে সাইজ তত বাড়বে। তাহলে Mg+2 এর সাইজ আমাদের বেশি হচ্ছে, ছোট হচ্ছে আরও। তাহলে Mg+2 আছে 10টা লিটার, Mg+2 এর সাইজ আমাদের ছোট। নেক্সট দেখো O2- আর F- আইসো ইলেকট্রনিক। হ্যাঁ ঠিক কথা, O2- আর F- আমাদের আইসো ইলেকট্রনিক। তো এদের মধ্যে O2 এর সাইজ আমাদের কি বড় কেন? O2 এর সাইজ, ওরা সবাই সেদিকে টেবিলে পড়ে, তো অক্সিজেন, ফ্লুরিন এর মধ্যে, অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন ডান দিকে আছে, তাহলে অক্সিজেনের সাইজটা বড় ফ্লুরিনের থেকে, এটা তো একটা কারণ হলোই। আর তোমার অক্সিজেন যেহেতু, এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করো তোমার ইলেকট্রনের নাম্বার কি দুটোর ক্ষেত্রে সেম হয়ে গেছে, তাহলে আর অক্সিজেনের ক্ষেত্রে আয়নায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ে সাইজ তত বাড়ে। তা O2- এর এমনি অক্সিজেন বড়, তারপর O2- এর ক্ষেত্রে ইলেকট্রনের জন্য সাইজটা আরও বেড়ে যাচ্ছে, তাহলে O2- সাইজে বড়, এটাও ঠিক। N3- আর নিয়ন আইসো ইলেকট্রনিক, একদমই না, ভুল। Cl- আর আর্গন আইসো ইলেকট্রনিক, হ্যাঁ একদম আইসো ইলেকট্রনিক। Cl এর সাইজ বড়, কথাটা কি ঠিক? Cl- এর সাইজ
বড় অবশ্যই, কারণ নিউট্রাল অ্যাটমের থেকে যদি আমাদের অ্যানায়ন থাকে তার সাইজ আমাদের বড় হবে যখন আইসোটোনিকের কেসে। বোঝা গেছে? তাহলে সাইজ কি অ্যানায়নের ক্ষেত্রে সব থেকে বড়, দেন নিউট্রাল, দেন হচ্ছে আমাদের ক্যাটায়ন যখন আইসো ইলেকট্রনিক থাকবে। জিনিসটাই ক্লিয়ার হলো? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে আসি। একজন ছাত্র লিখলো আয়নিক বন্ড শুধু ক্যাটায়ন অ্যানায়ন আকর্ষণের উপর নির্ভর করে। কথাটা কি ঠিক? ক্যাটায়ন অ্যানায়ন আকর্ষণের উপর নির্ভর করে? এবার উপরে বক্তব্য কোনটি ঠিক? কথাটাও ঠিক এক কথা একদিক থেকে। এবার দেখো নির্ভর করে কীরকমভাবে। ক্যাটায়ন ছোট উচ্চ চার্জ ডেন্সিটি হলে ল্যাটিস এনার্জি বেশি হয়। কথাটা একদমই ঠিক। এবার দেখো অপশানগুলো আমরা অনুযায়ী দেখি। এ নম্বর পয়েন্টে কী বলছে? ক্যাটায়ন ছোট উচ্চ চার্জ ডেন্সিটি। তাই যদি ছোট আয়ন, ছোট ক্যাটায়ন তার সাথে যদি বেশি চার্জ থাকে, বেশি চার্জ, তাহলে এটা কি হয়ে যাবে? আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি। তাহলে স্ট্রং, ছোট ক্যাটায়ন না, ছোট আয়ন, এটা হচ্ছে স্ট্রং আয়নিক বন্ড। বোঝা গেছে? এটা কিন্তু। তারপর নেক্সট আসো, অ্যানায়ন বড় হলে কি হবে? অ্যানায়ন বড় হলে পোলারাইজেবিলিটি, স্ট্রং আয়নিক বন্ড মানে তোমাদের ল্যাটিস এনার্জিটাও এখানে বাড়ে। আচ্ছা, পোলারাইজেবিলিটি কি হয়? পোলারাইজেবিলিটি ইনক্রিজ করে, আর পোলারাইজেবিলিটি ইনক্রিজ করলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। জিনিসটা ক্লিয়ার হলো? ফ্যাজান্স রুল অনুযায়ী এটা। আচ্ছা নেক্সট দেখো, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি বেশি হয় তাহলে আয়নিক ক্যারেক্টার বাড়ে। হ্যাঁ একদম, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে ডেল ই যদি বড় হয় তবে ইলেকট্রন ট্রান্সফারের টেন্ডেন্সি বাড়বে। দুজনের মধ্যে যদি টানাটানি থাকে পয়সার, তাহলে একজন আরেকজনের কাছে টাকা নিয়ে নেওয়ার চান্সটা বেশি, এরকম একটা ব্যাপার। তা যদি টাকা নিয়ে নেয় তাহলে তোমার ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে, তার ফলে আয়নিক বন্ড তৈরি হবে, তাহলে বেশি আয়নিক বন্ড। আচ্ছা ল্যাটিস এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? একটু আগে আমরা বললাম চার্জের উপর একটা, আর হচ্ছে ইন্টারনাল ডিস্টেন্স। ইন্টারনাল ডিস্টেন্স যদি কম হয় তাহলে ল্যাটিস এনার্জি বেশি হবে, ল্যাটিস এনার্জি বেশি হলে আয়নিক বন্ড বেশি শক্তিশালী হবে। ক্লিয়ার? চারটে অপশান, চারটে অপশানই আমাদের তাহলে সঠিক আসলো। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা নেক্সট আর কোশ্চেন নেই আপাতত। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে, কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, একটা কমেন্ট করে জানিও, আর লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাকে এই নাম্বারে মেসেজ করো 7076297377, তাহলে তোমাদের আমরা হোয়াটসঅ্যাপে ফ্রি যে পিডিএফগুলো মক টেস্ট সেগুলো তোমাদের প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।